এটা ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ। আপনারা যারা পোস্টার ব্যানার তৈরি করবেন তারা লিখবেন যে সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাতিল করো। ইতিমধ্যে ঘটে যাওয়া এই এসএসসির 26,000 চাকরি বাতিল যেটা হয়েছে, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আমার মনে হয়েছে যে আসলে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবেই চাননি যে এই বিশৃঙ্খলতা কোনোভাবেই বন্ধ থাকুক। তো আসলে ফ্যাক্টরি একটা, প্রোডাক্ট আলাদা আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি আই ওয়াশ করছেন। বিজেপি যেটা চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করছেন। বিজেপি চেয়েছিলেন ওয়াকফ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পারপাস সার্ভ করার জন্য রাজনৈতিকভাবে দেখেছে আমিও বেনিফিটেড হব, বাবা 26,000-এর বিড়ম্বনা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যাবে, বাবা তোদের আরএসএস বিজেপির এজেন্ডা সেটাও ফুলফিল হবে, চ বাবা দুটো চারটে এরকম ঘটনা ঘটলে উভয়েই রাজনৈতিকভাবে লাভবান হবে, বিজেপিও লাভবান হবে অ্যাজ ওয়েল এজ তৃণমূলও লাভবান হবে। ফলে উভয়ের লাভের জন্য তারা একে অপরের হাতে হাত ধরে এই জিনিস করিয়েছে। ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত ছিল সুকান্ত মজুমদারকে, ইমিডিয়েট অ্যারেস্ট করা সেদিন উচিত ছিল, যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী ফেরদৌস শামীমের। ফেরদৌস দা, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। নমস্কার আপনার প্রতি দর্শক। মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় ওয়াকফ আইনের বিরোধিতায় অস্থিরতা নিয়ে চিন্তায় রয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যবাসী। এই বিষয় নিয়ে কি বলবেন আপনি? আমি বলবো প্রথমত এটা একটা প্রশাসনিক ফেলিওর। দ্বিতীয়ত এটা বলবো যে আমি বুঝতে পারছি না যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে যদি আপনি দেখেন সেই এলাকায় ওখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি সকলের বাড়ি ওখানে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে তারা কোনো ইনফরমেশন পেল না, তারা রাজনৈতিকভাবে এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারলো না। এটা আমার মনে বেশ কিছু প্রশ্ন জাগিয়েছে। প্রশ্নগুলো কি? ইতিমধ্যে ঘটে যাওয়া এই এসএসসির 26,000 চাকরি বাতিল যেটা হয়েছে, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আমার মনে হয়েছে যে আসলে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবেই চাননি যে এই বিশৃঙ্খলতা কোনোভাবেই বন্ধ থাকুক। রেদার উল্টোটা মনে হয়েছে যে ওরা চেয়েছিলেন এই বিশৃঙ্খল পরিস্থিতি হয়তোবা তৈরি হোক। নিশ্চিতভাবে দেখুন, এটা প্রশাসনিক ব্যর্থতা, গোয়েন্দা ব্যর্থতা। কেন আইবি ইনপুট নেই? পুলিশের যে চরেরা তারা নেই? তো বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের মামলা দেওয়ার সময় তো থাকে আপনাদের, অথচ এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে আপনারা জানতেন না? এটা সমস্ত দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। দ্বিতীয় আর একটা কথা বলে আমি সকলের প্রতি আবেদন জানাচ্ছি, এই রাজ্যের আপামর জনগণ, তারা কেউ এই ট্র্যাপে পা দেবেন না। আসলে যে শক্তি এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছে সেই শক্তি তো এটাই চাইছিল, একটা সুস্পষ্ট বিভাজন রেখা তৈরি হবে, হিন্দু মুসলিম দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী পদক্ষেপ হবে। সেখান থেকে তাদের ওই কনসোলিডেটেড ভোট পেতে সাহায্য হবে। সেই জন্যই আজকে ওয়াকফ অ্যাক্ট নিয়ে আসা। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আপনি যদি উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল হয়ে ওঠেন তাহলে কিন্তু তাদের পারপাসটাই সার্ভ করা হবে। নিশ্চিতভাবে এই ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, কিন্তু সেই আন্দোলন হবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পদ্ধতিতে এবং কারোর কোনো প্রকার ক্ষতি সাধন না করে। এবং এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কি সেটা প্রথমে বুঝতে হবে। এটি হলো মূলত সংবিধানের ওপর আক্রমণ। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের তাদের স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার দিয়েছেন। ধর্মীয় যে কোনো ইনস্টিটিউশন সেগুলো স্বাধীনভাবে পরিচালনার অধিকার দিয়েছেন। ফলে ভারতবর্ষের নাগরিকরা ধর্মীয় স্বাধীনতার অধিকার পেয়েছে, ধর্মীয় ইনস্টিটিউশনগুলো স্বাধীনভাবে পরিচালনার অধিকার পেয়েছে। এমত অবস্থায় দাঁড়িয়ে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছে এই কারণেই। কি অজুহাত দেওয়া হচ্ছে? বলা হচ্ছে যে চুরি আটকাতে। আচ্ছা, ওয়াকফ বোর্ডে
বোর্ডের মেম্বারের সংখ্যা কমিয়ে 2জন নন মুসলিমকে বোর্ডে ঢোকালেই চুরি বন্ধ হয়ে যাবে? যে ধরুন এই ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে যাওয়া বিজয় মালিয়া, সে কি মুসলিম? মেহুল চোকসি, সে কি মুসলিম? একদমই না। তাহলে এই মেহুল চোকসি, বিজয় মালিয়ারা ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে গেল, তখন তো আপনারা সেটিকে আইডেন্টিফাই করছেন না যে আসলে এই চুরিটা কোন ধর্মের মানুষ করছে। এইভাবে তার হয় না। চোরেরা চুরি করবে, আর সম্পদ থাকলেই চুরি হয়, যেখানে যেখানে সম্পদ আছে। তার অর্থ এই নয় যে সাংবিধানিকভাবে করা যায় না এরকম পদক্ষেপ আপনি নেবেন। এক্ষেত্রে সেটাই নেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে বলা হচ্ছে যে ওয়াকআপ বোর্ড অ্যাজ ইফ যেন কোনো কিছুকে ওয়াকআপ বলে দিলে সেটা ওয়াকআপ হয়ে যাবে না। তার উপরে ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালের সেটা একটা একদম জুডিশিয়াল বডি, মানে সাংবিধানিকভাবে একেবারে বৈধ একটি সংস্থা। যে সংস্থা বিরুদ্ধে যদি আপনার মনে হয় যে না আমি এগ্রিভ, হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা করা যায়। আমি যেমন ধরুন রাজ্য সরকারি কর্মচারীরা, তারা এগ্রিভ হলে কোনো ডিসিশনের, তারা চাকরিগত কোনো সমস্যায় পড়লে কোথায় মামলা করেন? স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সেটাও ট্রাইব্যুনাল। ক্যাট মানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যদি চাকরি সংক্রান্ত সমস্যায় পড়েন, কোথায় তারা যান? ক্যাটে। ক্যাট কি? সেটাও ট্রাইব্যুনাল, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। ফলে ট্রাইব্যুনালের কনসেপ্ট, ল্যান্ড ট্রাইব্যুনাল, এগুলো সব ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের কনসেপ্টটা সংবিধানের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কেন এসেছিল 323 তার কারণ হচ্ছে যে এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে। সেই জন্য এই ট্রাইব্যুনালের ব্যবস্থাপনা মূলত সেখানে যাতে এই ধরনের ডিসপিউটগুলো রিজলভ হয় এবং সেগুলো জুডিশিয়াল মাইন্ড যাতে অ্যাপ্লাই হয়, ট্রাইব্যুনালের ক্ষেত্রে তাই ছিল। ওয়াকআপ যে আপনি যদি যে বোর্ড বলছেন, আমাদের এই রাজ্যে দেখবেন ওয়াকআপ বোর্ডের মাথায় কে আছেন? একজন প্রাক্তন হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি, অত্যন্ত বুদ্ধিমান সজ্জন মানুষ। আপনি ওয়াকআপ বোর্ডকে সেটিকে দুর্বল করছেন। আপনি বলছেন আমি চুরি আটকাতে চাই। চুরি আটকাতে চাইলে আপনি তো শাস্তির বিধান বাড়াবেন। উল্টে কি করলেন? উল্টে যেখানে 2 বছরের শাস্তি ছিল সেটা 6 মাসের কমিয়ে 6 মাসের করে দিলেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টরের হাতে পাওয়ার দিয়ে দিলেন, তাকে এম্পাওয়ার করে দিলেন। মানে যেটা জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই হতে পারতো, কোয়াসি জুডিশিয়াল বডি ছিল, সেখান থেকে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার করে দিলেন কোনো ডিসপিউট রিজলভের ক্ষেত্রে। ফলে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ হস্তক্ষেপ, আসল উদ্দেশ্য অন্য। আসল উদ্দেশ্য হচ্ছে এই ওয়াকআপ যে সম্পদ, সেগুলো যদি দেখেন কোথায় কোথায় রয়েছে, আহমেদাবাদ, দিল্লি, মুম্বাই, কলকাতা, সব প্রাইম লোকেশন। এইগুলোর উপরে একত্রীভূত সম্পদের উপরে আম্বানি আদানির লোভ হয়েছে। তার কারণ তারা দেখেছে প্রাইম সমস্ত জায়গায় ওয়াকআপ সম্পদ রয়েছে, বেশিরভাগ জায়গায়। ফলে এটাকে হাতিয়ে নিয়ে নেওয়ার জন্য, তো ডিরেক্ট তো আর হাতিয়ে নেওয়া যায় না, তাহলে হাতিয়ে নেওয়ার জন্য কিছু পদক্ষেপ করতে হবে। আজকে এই ওয়াকআপে অ্যামেন্ডমেন্ট একটার মাধ্যমে শুধুমাত্র যে ইসলাম ধর্মাবলম্বী মানুষের উপর আক্রমণ করলো তা নয়, এটা সংবিধানের উপর আক্রমণ, এটা ভারতীয় নাগরিকদের উপর আক্রমণ, এবং এটার মাধ্যম দিয়ে ওরা যে সম্পদের উপর যে আক্রমণ সংগঠিত করছে সেটা ভবিষ্যতে চার্চের উপর হবে। তারপরে কারণ এরা তো দেখুন ওই যে সম্পদ চুরি করবে, সেক্ষেত্রে তো কোনো ধর্ম হয় না। বিজয় মালিয়া কি মানে বেছে বেছে মুসলমানের টাকা নিয়ে পালিয়ে গেছে, হিন্দুর টাকা নিয়ে টাকাগুলো রেখে গেছে ব্যাংকে? তা তো নয়, টাকা নিয়ে পালিয়ে গেছে। ফলে আজকে যদি ওয়াকফের সম্পদ পাই, কালকে মনে হবে দেবত্বর সম্পদটাও নেব, চার্চের সম্পদও নেব। আস্তে 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 মানে বেসিক্যালি সম্পদ লুট করবে। আসলে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট একটা এই পারপাসে তৈরি, সম্পদ লুটের পারপাসে। ফলে এইটাকে আপনাকে এইভাবে দেখতে হবে। এবং আমি বলবো আপামর জনগণকে, আপনারা যখন আন্দোলন সংগঠিত করবেন সকলকে সঙ্গে নেবেন, কারণ এটা ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ। আপনারা যারা পোস্টার ব্যানার তৈরি করবেন তারা লিখবেন যে সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাতিল করো। ফলে সংবিধানের লড়াইটিকে সর্ববৃহৎ লড়াই হিসাবে আপনাদের সকলকে তুলে আনতে হবে। এবং আমি বলবো সেই লড়াইয়ে সকলকে সঙ্গে নেবেন, কারণ এই সম্পদের উপর আক্রমণ, এই সংবিধানের উপর আক্রমণ। ফলে এই আক্রমণ
প্রতিহত করতে সকলকে সঙ্গে নিতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সকলকে সঙ্গে নিতে হবে। এই আক্রমণ আসলে শাসকের পক্ষ থেকে সংবিধানের উপর আক্রমণ, শাসকের পক্ষ থেকে সম্পদের অধিকারের উপর আক্রমণ। এই আক্রমণকে প্রতিহত করতেই হবে। দাদা, একটা বিষয় হচ্ছে যে মুর্শিদাবাদে যেভাবে শামসেরগঞ্জ, সুতি এই সমস্ত জায়গায় অস্থিরতা তৈরি করা হচ্ছে এবং যেভাবে দাঙ্গা চালানো হচ্ছে, তো বাংলাদেশে ঠিক যেভাবে চালানো হয়েছিল ঠিক তারই কায়দায় চালানো হচ্ছে। তো ওখানকার যারা কিছু কিছু অধিবাসী, তাদের বক্তব্য হচ্ছে যে ওপার বাংলা থেকে, যেহেতু মুর্শিদাবাদ এবং বাংলাদেশ একটা বর্ডার লাইনে বাংলাদেশ ওপারই অবস্থিত, তাই বাংলাদেশ থেকে কিছু মানুষ এসে এই ধ্বংসলীলা চালাচ্ছেন। বাংলাদেশ থেকে কেউ এলো মানে বর্ডার পেরিয়ে এসছে। তাহলে বর্ডার পেরিয়ে এলে প্রথমত দায়ী হচ্ছে যারা বর্ডার রক্ষা করছেন তাদের। দ্বিতীয় হচ্ছে বর্ডার পেরিয়ে আসার পরে যদি কোনো এলাকায় ঢুকে যায়, তার মানে কি সেই এলাকার প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, ইভেন বর্তমানে তো সব জায়গায় তৃণমূল। পাড়ার ক্লাব থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে সব জায়গায় তৃণমূল কি করছে? ফলে এটা একটা প্রশাসনিক ব্যর্থতা, এটা একটা রাজনৈতিক ব্যর্থতা এবং তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা, মমতা বন্দ্যোপাধ্যায়দের ব্যর্থতা, যে তারা এত কিছু থাকা সত্ত্বেও পাড়ার ক্লাব থেকে শুরু করে এমএলএ, এমপি সব তৃণমূলের, আর আক্রমণ হচ্ছে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি পলিটিক্যালি সেটাকে হ্যান্ডেল করতে পারছেন না। আপনার মনে হয় যে তৃণমূল যদি এটিকে হ্যান্ডেল করতে চাইতো, এটা প্রতিহত করতে চাইতো, তাহলে এটা আটকানো যেত না? আমি মনে করি এটা হচ্ছে আসলে ওই 26,000-এর বিড়ম্বনা থেকে বাঁচার জন্য, দৃষ্টি ঘোরানোর জন্য এটা একটা সুচিন্তিত পদক্ষেপ, সুচিন্তিত রাজনৈতিক পদক্ষেপ। আগামী 16ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুসলমান সম্প্রদায়ের মানুষদের নিয়ে মুখ্যমন্ত্রী ওয়াকফের বিরোধিতা একটা সভা করছেন। না, উনি ওয়াকফের বিরোধিতা 1000 সভা করুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে সভা করবেন যে তারপরে মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবেন না। আমরা চাই সকলেই এর বিরুদ্ধে বলুন, মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, সকলেই এর বিরুদ্ধে বলুন, অমিত শাহ বলুন বিরুদ্ধে, কিন্তু দুর্ভাগ্য হলে তারা বলছে না। আসলে মুখ্যমন্ত্রী কি করছেন বলুন তো? আসলে ফ্যাক্টরি একটা, প্রোডাক্ট আলাদা আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি আই ওয়াশ করছেন। বিজেপি যেটা চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করছেন। বিজেপি চেয়েছিলেন ওয়াকফ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পারপাস সার্ভ করার জন্য রাজনৈতিকভাবে দেখেছে আমিও বেনিফিটেড হব, বাবা 26,000-এর বিড়ম্বনা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যাবে, বাবা তোদের আরএসএস বিজেপির এজেন্ডা সেটাও ফুলফিল হবে, চ বাবা 2-4টে এরকম ঘটনা ঘটলে উভয়েই রাজনৈতিকভাবে লাভবান হবে, বিজেপিও লাভবান হবে অ্যাজ ওয়েল এজ তৃণমূলও লাভবান হবে। ফলে উভয়ের লাভের জন্য তারা একে অপরের হাতে হাত ধরে এই জিনিস করিয়েছে। যদি বাংলাদেশ থেকে কেউ এসে করায় তাহলে তার দায়ও উভয়কেই নিতে হবে, এবং যদি স্থানীয় কেউ করে তার দায়ও উভয়কেই নিতে হবে। এবং এই যে সেদিন একটা ঘটনা ঘটেছে, এখন সে নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে কি পতাকা খুলেছে না খুলেনি কেউ জানে না, তারপরে বিজেপির নেতারা নেমে গেলেন সব গাড়িতে পতাকা লাগাতে, কারো পছন্দ হচ্ছে না হচ্ছে, এ কী ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি। আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দেখছে এই সুকান্ত মজুমদাররা এসব করে বেড়াচ্ছে, এ তো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইছে। তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত ছিল, সুকান্ত মজুমদারকে ইমিডিয়েট অ্যারেস্ট করা সেদিন উচিত ছিল, যে বিশৃঙ্খল